দর্শক স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন লিড নিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানস ঘোষ। আর সংবাদ বিশ্লেষণ ধর্মী এই অনুষ্ঠানে আমরা যেমনটা প্রতিদিন করে থাকি, প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর বিশ্লেষণ আজও তাই থাকবে। তবে আজ আমরা শুধুমাত্র একটি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক জানেন যে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী এবং 1 বছর আগে এই দিনে আমরা তাকে হারাই এবং এই যে গোটা বাংলা সাহিত্য, বাংলা চলচ্চিত্রের জগৎ, বাংলা নাটক, এই যে জায়গাগুলোতে তার যে শূন্যতা, সেটি নিয়ে আজকে নানাভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে, এই বিষয়গুলো আলোচনায় হচ্ছে। আমরাও লিড নিউজে এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো, তবে একটু ভিন্নভাবে। আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হুমায়ুন আহমেদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তার আলোকচিত্রী বিশ্বজিৎ সরকারকে। বিশ্বজিৎ সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, যেমনটা বলছিলাম, হুমায়ুন আহমেদের আলোকচিত্র শিল্পী বিশ্বজিৎ সরকার তার সঙ্গে কাজ করছেন দীর্ঘ 16-17 বছর ধরে। তার সঙ্গে একটানাই তিনি কাজ করে চলেছেন এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পেশাগত কারণেই বিশ্বজিৎ সরকারকে ছুটে বেরিয়ে যেতে হয়েছে তার সঙ্গে যেখানে তিনি গেছেন, এবং তিনি ধারণ করে রেখেছেন তার ফ্রেমে হুমায়ুন আহমেদের বিভিন্ন সময়কে বিভিন্নভাবে। আজকে তার কিছুটা নিয়ে আমরা আলোচনা করব, তার কিছু ছবি দেখব এবং বিশ্বজিতের কাছ থেকে শুনে নেব তার যে কাজগুলো তিনি করেছেন, কেমন দেখেছেন মানুষ হুমায়ুন আহমেদকে এবং তার দিনের দৈনন্দিন কর্মকাণ্ডগুলোকে, এবং ছবির ফ্রেমে বন্দী করতে গিয়ে হুমায়ুন আহমেদকে কেমন ভাবে তিনি দেখেছেন সেই বিষয়গুলো। তবে যথারীতি এই আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নেব আজকের টেলিভিশনগুলোর সংবাদ শিরোনাম। নির্বাচনে দুর্বলতা ফুটে উঠলেও তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের ভিত্তি শক্ত বলে দাবি কেন্দ্রীয় নেতাদের। জাতীয় নির্বাচনে স্থানীয় মতকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত। যুদ্ধাপরাধীদের মদতদাতাদের বিরুদ্ধে সজাগ থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান, ভোট চাইলেন দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে। খালেদা ক্ষমতায় গেলে দুর্নীতির নতুন ভবন হবে বললেন প্রধানমন্ত্রী। মুগদায় 500 শয্যার হাসপাতাল উদ্বোধন। এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। নুহাশ পল্লীতে শ্রদ্ধা নিবেদন। যেমনটা বলছিলাম, আসলে হুমায়ুন আহমেদ আমাদের মাঝে নেই, এই জিনিসটা ভাবতেও আমাদের খুব অবাক লাগে এবং 1 বছর আগের ঘটনা কত দ্রুত মনে হয় সময়গুলো ফুরিয়ে যাচ্ছে, ইতিহাস হয়ে উঠছেন তিনি, আমাদের মাঝে নেই। তাকে নিয়ে, তার ছবি নিয়ে আপনার কাছ থেকে গল্প শুনবো। তার আগে শুনে নেব হুমায়ুন আহমেদকে আপনি আসলে কাজের মধ্যে কেমন মানুষ হিসেবে দেখেছেন। ধন্যবাদ আপনাকে। এই সেদিনের ঘটনা, 1 বছর হয়ে গেল। আসলে সময় যে কত দ্রুত যায়। তো স্যারের সঙ্গে আমার কাজের মাধ্যমেই পরিচয়। স্যারকে দূর থেকে দেখতাম, ভয় পেতাম আসলে স্যারকে না, তার ব্যক্তিত্বকে। কিন্তু সে আসলে ভয়ের লোক না, সে খুবই মিশুক, খুবই বন্ধুসুলভ আচরণ তার। কিন্তু তারপর কেন যেন মনে হতো যে সে এত বড় মাপের একজন মানুষ, তার কাছাকাছি ঘেঁষাটাকে সে আসলে ঠিক হবে কিনা বুঝে উঠতে পারতাম না প্রথম দিকে। দূর থেকেই ছবি তুলতাম। আর ছবি তোলার সময় সে খুব ক্যামেরা খুবই বিরক্ত বোধ করতেন। বিরক্ত ঠিক না, আসলে ক্যামেরাকে তার ভাল লাগতো না। সে সচরাচর ক্যামেরাকে অ্যাভয়েড করেই চলতেন। তারপরেও ছবি তুলে যেতাম। আর ব্যক্তি হিসেবে আসলে সে যে মাপের মানুষ, এটা বলার অবস্থাটা আসলে আমার নেই। আমি আসলে এটা বিশ্লেষণ করতে পারবো না। আমি এত বড় মাপের মানুষ, সে ব্যক্তি হিসেবে কিরকম সেটা আমার ক্ষুদ্র মানুষের আসলে এটা বিশ্লেষণ করাটা খুবই হাস্যকর মনে হবে। তো স্যারের সঙ্গে ছবি তোলা শুরু হয় আমার 1999 থেকে। প্রথম আমি পেশাগত কারণে আসলে স্যারের কাছাকাছি আসি। তারপর ছবি তুলে যেতাম, অনবরত ছবি তুলে যেতাম, বিভিন্ন প্রোগ্রাম। বিশেষ করে বেশি মাত্রায় স্যারের ছবি তোলা হয় তার ছবির যখন শুটিং হতো, টানা 20-25 দিন ধরে যখন ছবির শুটিং হতো, তখন আমি ওখানে নুহাশে কখনো,
কখনো সিলেটে, কখনো নেত্রকোনাতে, বিভিন্ন জায়গায় তার ছবির শুটিং হতো এবং তার ইউনিটের সঙ্গে আমি একজন মানে ইউনিটের সদস্য হিসেবে আসলে শেষ পর্যন্ত আমি অন্তর্ভুক্ত হয়ে যাই। যে কারণে আসলে স্যারের অনেক ছবি তোলার সৌভাগ্য আমার হয়েছে। এটা আমি বলবো যে আসলে তার ইউনিটের সদস্য হওয়ার কারণেই আমি এত কাছ থেকে তাকে দেখতে পেরেছি এবং কাছ থেকে ছবিগুলো তুলতে পেরেছি। আর এখানে আরো কিছু ছবি, আপনার যে এই দীর্ঘ সময় তার সঙ্গে কাজ করা অভিজ্ঞতা, আপনার নিজের কি মনে হয়, আপনি আসলে কি করতে পেরেছেন ছবিগুলো তুলে? এগুলো আসলে কি সাক্ষী বহন করবে ভবিষ্যতে? আমি যখন ছবিগুলো তুলতাম তখন আসলে কোনো কিছু না ভেবে আমি ছবিগুলো তুলেছি। মানে এটা যে এখন এই ছবি নিয়ে আমাকে কথা বলতে হবে, এই ছবিগুলো যে কালের সাক্ষী হয়ে থাকবে, এটা আমি কখনোই ভাবিনি। যখন ছবি তুলেছি তখন আমি ভাবিনি, এবং কখনোই না, একদম শুরু থেকে তার শেষ ছবিটা পর্যন্ত আমি কখনোই ভাবতে পারিনি এই ছবিগুলো নিয়ে আমাকে কথা বলতে হবে। আর এই ছবিগুলো কালের সাক্ষী বহন করছে, কিন্তু আমি আসলে কালের সাক্ষী বহন করার জন্য ছবিগুলো তুলিনি। বুঝতে পারছি আপনার আবেগ, কিন্তু এই ছবিগুলোর মধ্যে কোন মুহূর্তগুলো আপনার এখনো দাগ কাটে, যে এই সময়গুলো আপনি তাকে পেয়েছিলেন? এবং ছবি তোলার সময় আসলে আপনার নিজের কি অবস্থা থাকতো? ব্যক্তি হুমায়ুনের কি ছবি সবসময় তুলতেন আপনি? হ্যাঁ, ব্যক্তি হুমায়ুন আসলে এক এক সময় এক এক রকম ছিলেন। কখনো বন্ধু, কখনো শিক্ষক, কখনো অভিনেতা, কখনো নির্দেশক, কখনো সাহিত্যিক। তাকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখা যেত। যখন তার মাথায় কোনো প্লট ঘুরতো তখন সে তার একরকম তার অভিব্যক্তি, যখন সে বন্ধুদের নিয়ে আড্ডা দিত তখন তার অভিব্যক্তি আরেক রকমের। তো আমি আয়োজন করে ছবি তোলার কয়েকটা ছবি আছে আয়োজন করে তোলা। সেটা হচ্ছে প্রতি বছর বইমেলাতে তার অনেকগুলো বই বের হয়, তো একই ছবি প্রত্যেকটা বইয়ে দেখতেও ভালো লাগে না। মানে যে কারণে বলতাম যে স্যার, আমি বিভিন্ন সময় চেষ্টা করতাম যে স্যারের বিভিন্ন পোর্ট্রেট গুলো তুলে রাখার, যাতে ফেব্রুয়ারি মাস এলে পরে বইয়ের ফ্ল্যাপ গুলোতে ব্যবহার করা যায়। কিন্তু ওইভাবে আসলে কখনোই স্যারের ওরকম ছবি আমি কখনোই পাইনি। যে ছবিগুলো পেয়েছি সেগুলো আসলে ফ্ল্যাপে দেওয়ার মতো না। তো তখন স্যারকে বলা হতো যে স্যার, বই মেলা আসছে, ফ্ল্যাপে ছবি দিতে হবে, একটু লাইট টাইট নিয়ে একটু কস্টিউম চেঞ্জ করে বিভিন্ন ভাবে একটু ছবি তুলি। এরকম কয়েকটা সেশন বলতে পারেন, এরকম কয়েকটা সেশন করার সৌভাগ্য হয়েছে আমার। সেই সেশনগুলো ম্যাক্সিমামই হয়েছে তার বাসায়, এবং বড় সেশনটা হয় আসলে জ্যোৎস্নাও জননী গল্প বইটা প্রকাশ হওয়ার আগে। তখন অনেকগুলো ছবি আছে। তো ছবি 5টা 7টা 10টা ক্লিক করার পরে এই হয়েছে যাও 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 যাও, আর তুলতে হবে না, যাও যাও যাও। মানে ক্যামেরার প্রতি, লেন্সের প্রতি তার এক ধরনের অনীহা। তার আসলে ভালো লাগাটা ক্যামেরার পেছনে, এবং এখানে এটি আপনার মূল্যায়ন। অবশ্যই অবশ্যই স্যারের ক্যামেরার পেছনেই তার ভালো লাগাটা, সেটা এখানে স্যারের কিছু ছবি তোলা আছে। স্যার ছবি তুলতে ভালোবাসতেন, খুবই পছন্দ করতেন। তাকে এই বিশ্বজিৎ, এই লেন্সটা তোমার দেখে দেখে, তোমার এই লেন্সটা কি, এই লেন্সটার কাজটা কি আসলে, কেন এত মিলিমিটার টু এত মিলিমিটার, আচ্ছা ঠিক আছে আমাকে একটা লেন্স কিনে দাও। আমি স্যারকে 2-3টা লেন্স আমি কালেক্ট করে দিয়েছি, এবং ছবির প্রথম দিকে ফিল্ম লোড করা, আমরা ওদের দেখতে পাচ্ছি হুমায়ুন আহমেদের নিজের তোলা কিছু ছবি। এগুলো সব স্যারের নিজের তোলা ছবি। স্যার খুব ব্ল্যাক এন্ড হোয়াইট খুব পছন্দ করতেন। তো সাদা কালোর মধ্যে কাজ খুবই খুবই পছন্দ করতেন। বলে যে রঙিন ছবির ভিতরে কোনো আসলে কোনো নাই, মজা নাই, তোমরা রঙিন ছবি তুলো না। তো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তুলতে গিয়ে আমি একটু বিপদে পড়েছি, কারণ তখন অলরেডি আমাদের ঢাকার ল্যাব থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট এর প্রসেস এবং প্রিন্ট উধাও, এগুলো সব আমার দৃক থেকে প্রসেস করা এবং প্রিন্ট গুলো করা। তো স্যার যখন ছবি শুটিং এ যেতেন, এই ছবিগুলো যখন তোলা হতো তখন কি আপনি তার সঙ্গে ছিলেন? না, সব ছবিতে আমি স্যারের সঙ্গে থাকিনি,
কিছু কিছু ছবি অনেক সময় বলতেন যে এই অ্যাপারচারটা কি বা ইয়ে কি, এগুলো আসলে তার ছবি তোলার হাতে খড়ি যদি আমি বলি, হাতে খড়ি হওয়ার পরের ছবিগুলো, এই ছবিগুলো সে তখন পুরো দস্তুর একজন ফটোগ্রাফার বনে গেছেন। আমার যেটা মনে হয় যে স্যার এগুলো কি অটো ক্যামেরায় নাকি ম্যানুয়াল? সে অটো ক্যামেরা ছিল কিন্তু ম্যানুয়ালি ছবি তুলতেন। প্রথম দিকে অটোতে ছবি তুলতেন, প্রোগ্রাম মোডে ছবি তুলতেন, পরে ম্যানুয়াল। আচ্ছা, ম্যানুয়ালটা আমাকে একটু শিখিয়ে দেও তো, মানে ম্যানুয়ালি ছবি তোলার বিষয়গুলো উনি আত্মস্থ করে ফেলেছিলেন। আমার যেটা মনে হয় যে স্যার কিন্তু পেইন্টিং করতেন, এটা আপনারা জানেন। তো স্যার পেইন্টিং এ মানে পুরো দস্তুর, স্যারের মারা যাবার আগে উনি একটা বাইরে একটা পেইন্টিং এর একটা এক্সিবিশন করেন, এখানে অনেকগুলো ছবি। উনি অনেকদিন থেকেই ছবি আঁকেন, অনেকেই জানতেন না, এই এক্সিবিশনটা হওয়ার আগ পর্যন্ত অনেকেই জানতেন না যে উনি একজন ভালো ছবি আঁকিয়ে। তো আমার যেটা মনে হয় যে স্যার আসলে ক্যামেরায় স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেননি। ক্যামেরা তো আসলে বাস্তব যে জিনিস, সেই জিনিসের ছবি তোলা হয়, কিন্তু তার মনে তো বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়। তো ওই জিনিসগুলো উনি ক্যামেরায় তুলে আনতে পারতেন না, যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে স্যার ছবি তোলাতে বেশি বিমূর্ত জিনিসটা তো আসলে ক্যামেরাতে ধরে রাখা বা ধরে আনা সম্ভব না। তো যে কারণে উনি আসলে পেইন্টিং এর প্রতি শেষের দিকে ঝুঁকে যান বেশি, এবং পেইন্টিং এর প্রতি যখন বেশি ঝুঁকে যান তখন ছবি তোলাটা মানে বন্ধ হয়ে গিয়েছিল। অথচ তার আগে আপনি বলছেন যে তিনি অনেকটা সময় ধরে ছবি তুলতেন। হ্যাঁ, উনি সবসময় উনি যেখানে মুভ করতেন ওনার সঙ্গে একটা ক্যামেরা থাকতো, ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার কাছে সবসময় ক্যামেরা থাকতো, এবং সে মোটামুটি ক্যামেরা 2-3 বার তার অ্যাসিস্ট্যান্ট গুতা টুতা লাগায় আর কি লেন্স টেন্স অনেক ক্ষতিগ্রস্ত করছে। কারণ ও তো আসলে জানতো না এটা কি, ওকে দিত, ও ওটা নিয়ে চেয়ার নিয়ে দৌড় দিত। আপনার প্রসঙ্গে আসি, আপনি তার ছবি তোলার প্রথম মুহূর্তটি যদি একটু বলতেন। প্রথম কাজ, প্রথম মুহূর্ত হচ্ছে স্যারের 50তম জন্মদিনে তোলা ছবি। আমি অনেক দূর থেকে তার ছবি তুললাম, যে কারণে আসলে ছবি ফ্রেমটা ওইভাবে করতে পারিনি, অনেক দূর থেকে তোলা। মানে আমি একটু প্রথমেই বললাম আমি ভয় পেতাম, মানে এই মানুষটা সম্পর্কে আমি যেভাবে জেনেছি, যেভাবে মানে অনেক দূরের মনে হতো আমার, কিন্তু পরবর্তীতে যখন তার সঙ্গে কাজ করি একসঙ্গে যখন, তখন মনে হয় আসলে সে আমার বন্ধু। তো স্যারের প্রথম ছবি তোলাটা আমার ওনার 50তম জন্মদিনে। তারপরে হচ্ছে হলো ওইখানে কয়েকটা, সম্ভবত 98 নভেম্বরে 98-এ। তারপর 99-এ যখন আমি অন্য দিনে জয়েন করি, তার পরপরই একটা অ্যাসাইনমেন্ট হয় আমার ওনার সঙ্গে। হোল ডে সকাল 7টা থেকে আমি রাত 12টা পর্যন্ত ওনার সঙ্গে ছিলাম, একই গাড়িতে করে ঢাকা থেকে রওনা দিলাম নেত্রকোনা। উনি একটা সাহিত্য পুরস্কার গ্রহণ করার জন্য গেলেন, সঙ্গে ছিলেন হচ্ছে আমি, স্যার, আর হচ্ছে সাবের হোসেন চৌধুরী, সাব্বের ভাই, ইয়ের ভোরের কাগজের সাহিত্য সম্পাদক ছিলেন তখন, মইনুল হাসান সাবের ভাই। আর আমি সকালে চলে গেলাম ওনাদের ধানমন্ডির 10-এর এর বাসায়। তো সকালবেলা আমি আর উনি পেছনের সিটে, স্যার সামনের সিটে বসে একটার পর একটা, তখন সিডি প্লেয়ার ছিল না, ক্যাসেট, একটা নতুন ক্যাসেটের মোড়ক খুলে বাজাতেন, ওটা শুনতে শুনতে, এবং প্রত্যেকটা ক্যাসেটই ছিল আসলে মিউজিক্যাল, কোনটা ভায়োলিন, কোনটা সেতার, কোনটা বাঁশি। এইভাবে আমরা ময়মনসিংহ পর্যন্ত গেলাম, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম। ওই সময় আমি কিছু ছবি তুললাম, ওটা ছিল স্যারের সবচেয়ে কাছে থেকে আমার ছবি তোলা আর কি, তার সঙ্গে কথা বলে প্রথম। তারপরে তো আস্তে আস্তে সবসময় স্যারের কোনো প্রোগ্রাম হোক, স্যারের জন্মদিন বা নুহাসে কোনো নাটকের শুটিং বা কোনো সিনেমার শুটিং, তখন মোটামুটি আমি নিয়মিত ছিলাম। আমরা যদি একটু ছবির দিকে তাকাই, বিভিন্ন মুহূর্তের ছবি আপনি ধরে রেখেছেন। দেখা যাচ্ছে একটা নৌকোতে বসে আছেন হুমায়ুন আহমেদ। এই ছবিটা হচ্ছে স্যার মাঝে মাঝে সেন্ট মার্টিন যেতেন, সেন্ট মার্টিনে তখন ওই জাহাজ ছিল না, এই নৌকোতে করে। এটা হচ্ছে স্যারের একটা জন্মদিনের ছবি, নূর ভাই আছেন এখানে, শাওন ভাই আছেন। এটা হচ্ছে স্যারের প্রিয় নুহাসপল্লী। স্যার নুহাসপল্লীতে এইভাবেই আসলে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এটা বইমেলার কোন এক বইমেলার অটোগ্রাফ দিচ্ছেন অন্য প্রকাশের স্টলে। এটা হচ্ছে 2 দুয়ারি ছবির শুটিং
যখন চলছিল তখন একটা ইন্টারভিউ, এবং যে কারণে এই ক্যাপটা দুই দুয়ারির নায়ক রিয়াজ কিন্তু এই ক্যাপটা ব্যবহার করতেন, তখন এই ক্যাপটা পরার ওনার এক ধরনের, ঘরের ভিতর কিন্তু উনি এই ক্যাপটা পরে আছেন। আচ্ছা, এটা দুই দুয়ারির ক্যারেক্টারটা ওনার উপরে ভর করছে। এটা স্যার আবার জাদু দেখাতেন, খুব সুন্দর জাদু দেখাতেন। এটা কোন এক কারো জন্মদিনে, হ্যাঁ সম্ভবত তার মাকেও আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাঝার ভাইয়ের মায়ের জন্মদিনে উনি জাদু প্রদর্শন করছেন এবং সবাই খুব গোল হয়ে বসে শুনছেন। এটা শুটিং এর কোন এক ফাঁকে সে নিউজ পেপার পড়ছেন। এরা শুটিং খুব সাধারণ মুডে থাকতেন, এবং আপনি যখন এই ছবিগুলো তুলতে যেতেন এটিও সম্ভবত একটি নৌকোতে বসে। হ্যাঁ, নৌকাতে। এটা শ্যামল ছায়া ছবির শুটিং এ, এবং স্যার ফটোগ্রাফার এখানে। এটা খুবই সমরেশ মজুমদার, খুবই আবেগ আপ্লুত একটা ছবি। স্যারের মা সমরেশ দা স্যারের মার সঙ্গে দেখা করতেছে। এটা শ্যামল ছায়ার ছবির মহরত, মানে ফার্স্ট শট। উনি সবসময় বলতেন যে প্রথম শট আনকাট হতে হবে, যে কারণে উনি খুব সহজ। এটা ওই সেশন যেটা আমি বললাম যে মাঝে মাঝে আপনি তাকে পেতেন। হ্যাঁ, এখানে কিছু লাইট নিয়ে এটা স্যারের সিনেমার একটা মুহূর্ত লুক থ্রু করছেন ক্যামেরাতে। এটাও ওই সেশনের একটা পার্ট। পেছনে জাতীয় পুরস্কার ছিল। এগুলো সব বইয়ের ফ্ল্যাপের জন্যই আসলে তোলা হয় এগুলো সব। তো এইরকম সেশন গুলোতে তার মানে তার ইয়েটা কেমন ছিল, এখানে সহযোগিতাটা কেমন ছিল? আমাকে আসলে স্যারের চেয়ে আমাকে অনেক বেশি সহযোগিতা করেছেন ভাবি, শাওন ভাবি, মাজার ভাই। এরা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এই ছবিগুলো তোলার ক্ষেত্রে। এটা স্যারের শুটিং এ ফাঁকে। আমি তো আসলে স্যারকে কোনো কিছু বলে বোঝানোর মতো ক্ষমতা আমার ছিল না। তো আমি বলতাম হচ্ছে হয় ভাবিকে, মাঝার ভাইকে। মাঝার ভাই অতটা ইয়ে করতে পারতাম না। ভাবিকে আমি বলতাম যে ভাবি একটু শার্টটা চেঞ্জ করে দেন, একটু কালারফুল শার্ট। কিন্তু এই যে শুটিং এর ফাঁকে বা তার কাজের মুহূর্তগুলোর ছবিগুলো যখন আপনি তুলতেন, তখন তো তাকে কোনোভাবে গুছিয়ে নেওয়ার প্রয়োজন হতো না। এবং আপনি যখন তার ছবিগুলো তুলতেন তখন কি উনি বিরক্ত বোধ করতেন কি? না, উনি বিরক্ত বোধ করতেন যদি ওনাকে বলা হতো যে স্যার একটু এদিকে তাকান, ছবির জন্য একটু পোজ দেন, বা ছবির জন্য কিছু আনুষঙ্গিক কিছু পরিপাটির বিষয় থাকে, সেই বিষয়গুলো যদি নজরে নেওয়া হতো তাহলে উনি ভালোভাবে নিতেন না, তাহলে উনি বিরক্ত বোধ করতেন। কিন্তু আপনি আপনার মতো করে ছবি তুলে যেতেন। ছবি তুলে গেলে পরে উনি কখনো। তো আপনার সেরকম কালেকশন কেমন আছে? আসলে আমি তো ওইভাবে কখনো, আমি প্রথমেই বলেছি যে আসলে আমি ভাবিনি কখনো এভাবে আমাকে এগুলো কালেক্ট করে রাখতে হবে। বিভিন্ন সময়ের ছবি তোলা আছে, কিন্তু আমি আসলে সত্যিকার অর্থে উনি মারা যাওয়ার পরে আমি এগুলো খুব বেশি নিয়ে আমি নাড়াচাড়া করিনি, বা আমি যে এটা দিয়ে কোনো প্রদর্শনী করব বা কোনো অ্যালবাম করব এরকম কোনো চিন্তা ভাবনা আমার এখন পর্যন্ত নেই। এগুলো ওইভাবেই আছে। আমার এগুলো দেখলে আসলে একটু কিছুটা ওই সময়ের দিকে চলে যায়। আমি বেশিক্ষণ দেখতে পারি না, যে কারণে আসলে ভালো লাগে না। হয়তো কোনো এক সময় কোনো একটা কিছু হবে বা নাও হতে পারে। আর কালেকশন বলতে লাস্ট 15 to 17 ইয়ার্স এর মোটামুটি সব ধরনের ছবি আছে আমার কাছে। এখন এটা আসলে ওইভাবে আমি বলতে পারবো না যে আমার কাছে কি পরিমাণ ছবি আছে, কি পরিমাণে আছে। আমরা আরো কিছু ছবি দেখছি, আরো আগের সেই ছবিগুলো। এটা 1999-তে 1405-এর এই ময়মনসিংহের নেত্রকোনাতে একটা সাহিত্য পুরস্কার তাকে দেয়া হচ্ছে। এটা ওই দিনেরই ছবি। দুপুরে ময়মনসিংহে আমরা লাঞ্চ করার পরে কাউকে কোন এক পাঠককে তিনি অটোগ্রাফ দিচ্ছেন তার বইয়ে। স্যারের ছেলে যখন ছোট, এই সময় শুটিং এর আসলে মজাগুলো ওনার খুব ইয়ে ছিল। তখন আসলে মনে হতো না যে উনি হুমায়ুন আহমেদ। ওনাকে আসলে খুব সহজভাবে দেখা যাচ্ছে যে তাকে কোলে তুলে নেওয়া, মাথা ইয়ে করে দেয়া, খুবই ইন্টারেস্টিং একটি ছবি আমরা দেখছি। কোলে তুলে তাকে নৌকায় তোলা হচ্ছে, কারণ নৌকা এবং পার পর্যন্ত যে পানি, সেই পানিতে নৌকা পার পর্যন্ত যাচ্ছে না, যে কারণে এই ছবিটা কলকাতায় অন্যদিনের অফিসিয়ালি যখন লঞ্চিং হয় কলকাতাতে, তখন এই ছবিটা তোলা।
এটা স্যার যেমন বোতাম হাতার বোতাম লাগাতেন না, শার্টের বোতাম লাগাতেন না, লাগালে পরেও ধরেন এটা এলোমেলো হয়ে যেত, 3 নম্বর ঘাটে 1 নম্বর বোতাম লাগিয়েছেন। যে বললাম স্যার বোতামটা একটু তখন বোতামটা লাগাচ্ছে। এটা হচ্ছে স্যারের মেয়ের বিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং। মেয়ে খুবই পছন্দ করেন হচ্ছে সুনীল গাঙ্গুলিকে। তো মেয়ের বিয়ের উপহার হিসেবে উনি সুনীল দাকে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে এসেছেন বিয়ের দিন, এবং প্রথম দেখা সেই ছবিটা, এটা দরবার হলে ছিল বিডিআর এর। এই ছবিটা একটা খুব মজা আছে। আমাদের অন্যদিনের যখন পোশাক নিয়ে আমরা যখন কাজ করতাম কম্পিটিশনের, তখন পাশে আসলে মাঝের পাশের ফ্ল্যাটটা তো ওনার ছিল। তো মাঝে মাঝে এসে এই কি সব কাপড় চোপড় দেখছো, এগুলো কি সব দেখছো, এগুলো তোমাদের শেষ হবে কবে? টানা তো 3-4 দিন ধরে চলতো, এগুলো শেষ হবে কবে, শেষ হবে কবে, শেষ করো। তো তখন উনি এসে দেখতেন কি কাপড়, তখন ভাবি মজা করে, আচ্ছা ঠিক আছে এই লাল শেরওয়ানিটা তোমাকে পরাই তো দেখি তো কেমন লাগে। তো তখন এই শেরওয়ানি পরানোর পরের কিছু মুহূর্ত মানে সে যে খুব মানে কি বলবো, সে খুব মানে শিশু সুলভ মন মানসিকতা পোষণ করতেন উনি। যে কোনো সময় উনি শিশু হয়ে যেতেন, সেটা তারই একটা প্রমাণ। আর এটা হচ্ছে একটা ডাকঘরের ছবি, কুতুবপুরে একটা ডাকঘর করা হয়। তো এই যে ছবিগুলো তোলা এবং এইগুলোকে গুছিয়ে রাখার এখন পরিকল্পনাটা কি আপনার? যতগুলো ছবি দেখছেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার ব্রোমাইডে ফিল্মে তোলা ছবি। এগুলো আমি প্রিন্ট করে স্ক্যান করে রেখেছি, নেগেটিভ গুলো স্ক্যান করে রেখেছি। আর ডিজিটালে যে ছবিগুলো আছে সেগুলো তো ডিজিটাল ফরম্যাটেই আছে। এগুলোকে ব্রোমাইড গুলোকে আমি ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাতে ভালো মতো সংরক্ষণ করা যায়। তো দেখি, এখন আমি আসলে ভাবিনি যে এটা দিয়ে কিভাবে গোছাবো, বা হয়তো কোনো এক সময় হবে, হয়তো সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয়, হুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করার নানান ঘটনা আপনি বললেন। ফটোগ্রাফার হিসেবে আপনাকে অনেক জায়গায় যেতে হয়, অনেক মানুষের সঙ্গে মিশতে হয়। এই যে হুমায়ুন আহমেদের সঙ্গে দীর্ঘদিনের কাজের এই অভিজ্ঞতাটা কি, মানে কি সঞ্চয় হলো, মানে আপনার কাজের জায়গায়, আপনার পেশার জায়গাটাতে? পেশার জায়গাটা আমি আসলে খুব বড় একটা সঞ্চয় আমার হয়েছে। কারণ হুমায়ুন স্যারকে আমি ভয় পেতাম, প্রথমে বললাম যে তার কাছে যেহেতু আমি যেতে পেরেছি, আমার কাছে এখন আর কোনো কিছু ভয়ের মনে হয় না, সবকিছু আমার কাছে অনেক সহজ মনে হয়। কারণ অত বড় একটা ভয় যেটা আমি দীর্ঘদিন লালন করে এসেছিলাম, তার বই পড়ে, তার সঙ্গে দেখা হওয়ার আগ মুহূর্ত থেকে তার বই পড়ে, তাকে জেনে, এত বড় মাপের একজন মানুষ, তার কাছে কত যেতে পারবো কিনা। তো ওই ডিস্টেন্সটা যেহেতু আমি কভার আপ করে ফেলতে পারছি, তো আমার কাছে এখন আর, তার পরবর্তীতে সুনীলদাকেও আমি ওরকম ভাবে দেখতাম, কিন্তু সুনীলদার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, তখন তাকে আমার ভয় লাগেনি, তখন তাকে আমার কাছে যেতে আর লাগেনি, সংকোচ বোধ হয়নি, বা কারণ হচ্ছে আমি বড় একটা ভয়কে জয় করে ফেলেছি। তো এটা আমার ফটোগ্রাফির ক্ষেত্রে বড় ধরনের একটা। আপনি শেষ সময় পর্যন্ত কি তার সঙ্গে ছিলেন? শেষ সময়ে যখন স্যার অপারেশন হওয়ার আগের মুহূর্তে যখন এলেন, তখন আমি ছিলাম, কিন্তু আমি ছবি তুলিনি। কারণ স্যারের ওই মানে মাথার চুলগুলো পড়ে গেছে, তা মানে কেমো নেয়ার পরে উনি যখন অপারেশন হওয়ার আগ মুহূর্তে এলেন, তখন ওনার চেহারাটা দেখে আমার ছবি আমি তুলিনি ছবিগুলো। আর যখন উনি কফিনে করে এলেন, তখনও আসলে ওনার ছবি আমি তুলিনি। আমি ক্যামেরার সঙ্গে আমার ছিল, কিন্তু আমার ক্যামেরা চলেনি সেদিন। মানে আমি চাই যে আমার জীবিত মুহূর্তগুলোই আমার স্যারের থাকুক, এই ক্যামেরাতে আমি আর তার ওই মুহূর্তগুলোকে আমি ঢোকাতে চাইনি। ধন্যবাদ বিশ্বজিৎ সরকার। আমরাও আসলে তাকে আমরা যেভাবে দেখেছি, তার কাজের মধ্যে দিয়ে অনেক পাঠক এখনো বিশ্বাসও করে না যে আসলে হুমায়ুন আমাদের মধ্যে নেই। তার লেখার মধ্যে দিয়ে যেভাবে আমরা তাকে দেখেছি, সেভাবেই তিনি হয়তো আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তিনি থাকবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার সময়গুলো আমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, অন্যভাবে আজ হুমায়ুন আহমেদকে আমরা উপস্থাপন করলাম আমাদের এই সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠানে। আমরা হুমায়ুন আহমেদকে দেখলাম তার আলোকচিত্র শিল্পীর চোখ দিয়ে, তার কিছু ছবির মধ্যে দিয়ে। আপনাদের কেমন লাগলো জানি না। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।